অর্থ আর অহংকার যখন মানুষের চোখ অন্ধ করে দেয় তখন সে খাঁটি সোনা আর কাঁচের টুকরোর পার্থক্য ভুলে যায়। ভেবে দেখুন তো, যে মানুষটিকে আপনি প্রতিদিন অবহেলা করছেন, যাকে তার সাধারণ পোশাক আর সাদামাটা জীবনযাপনের জন্য উপহাস করছেন, হঠাৎ একদিন যদি জানতে পারেন পুরো শহরটা তারই ইশারায় চলে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন এক ভালোবাসার গল্প শুনব যা নীরব কিন্তু ভীষণ শক্তিশালী। এমন এক স্বামীর গল্প যে নিজের স্ত্রীর ভালোবাসার কাঙাল হয়ে সব অপমান মাথা পেতে নিয়েছিল, কিন্তু যখন ধৈর্যের বাঁধ ভাঙল আর আসল পরিচয় সামনে এলো, তখন সেই অহংকারী স্ত্রীর পায়ের তলার মাটি সরে গেল। সাসপেন্স, তীব্র আবেগ আর এক অভাবনীয় টুইস্টে ভরপুর আজকের এই গল্প আপনাদের শিখিয়ে দেবে, চকচক করলেই সবকিছু শোনা হয় না, আর সত্যিকারের রাজা কখনো নিজের মুকুট দেখিয়ে রাজত্ব করে না। তো চলুন হারিয়ে যাই সেই রুদ্ধশ্বাস গল্পে। তবে তার আগে কমেন্ট বক্সে আপনাদের নাম ও কোথা থেকে আমাদের গল্প পড়ছেন তা জানাতে ভুলবেন না, যাতে আমরা মন থেকে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। এবার আর দেরি না করে মূল গল্পের দিকে এগোনো যাক। রাতের গভীরতা তখন অনেকটাই বেড়েছে। মায়াবী শহরের জাঁকজমকপূর্ণ রাস্তা, আকাশছোঁয়া ইমারত আর নিয়ন আলোর ঝলকানির মাঝে বয়ে চলা হালকা হিমেল হাওয়া। কিন্তু এই বিশাল শহরেরই এক অবহেলিত গলির প্রান্তে থাকা একটা ছোট্ট ভাড়া বাড়ি যেন এক অন্য পৃথিবীর গল্প বলছিল। সেই ঘরের বিবর্ণ দেওয়ালে কোনো আভিজাত্যের ছোঁয়া ছিল না, ছিল না কোনো সাজসজ্জা বা জাঁকজমক। জরাজীর্ণ দরজাটা একরাশ ক্লান্তি নিয়ে খুব ধীরে খুলল, আর ভেতরে পা রাখল আরিয়ান চৌধুরী। পরনে অতি সাধারণ মানের পোশাক, শার্টের কলারে সারাদিনের ধুলোবালির আস্তরণ, আর কাঁধে ঝোলানো একটা পুরনো মলিন ব্যাগ। প্রথম দেখায় যে কারোরই মনে হবে এ নেহাতি খেটে খাওয়া সাধারণ এক ছাপোষা যুবক, কিন্তু তারই চোখগুলো, সেখানে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন সে পুরো পৃথিবীটাকে খুব কাছ থেকে দেখেছে এবং গভীরভাবে বুঝেও নিয়েছে। সে নিঃশব্দে ভেতরে প্রবেশ করল, পা থেকে পুরনো জুতোজোড়া খুলে যেই মাত্র তৃষ্ণা মেটানোর জন্য জলের গ্লাসটা হাতে নিয়েছে, ঠিক তখনই তার পেছন থেকে একটা তীক্ষ্ণ ও বিরক্তিমাখা কণ্ঠস্বর ভেসে এলো। অবশেষে আসার সময় হলো তোমার। আরিয়ান ধীরে সুস্থে পেছনে ঘুরল। দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে তানিয়া সেন, পরনে দামি সাদা সিল্কের নাইট গাউন, হাতে লেটেস্ট মডেলের আইফোন, আর তার অপরূপ সুন্দর মুখাবয়বে স্পষ্ট অহংকার ও চরম অবজ্ঞার ছাপ। কত দেরি করে দিলে? সময়ের কোনো খেয়াল থাকে না তোমার, নাকি এভাবেই ভবঘুরের মতো সারারাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোই তোমার কাজ? আরিয়ান কোনো প্রতিবাদ করল না, শুধু তার ঠোঁকের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল, আর সে নীরবে চোখ নামিয়ে নিল। আসলে অফিসে একটু কাজের চাপ ছিল। খুব শান্ত ও ধীর গলায় সে উত্তর দিল। তানিয়া এবার তাচ্ছিল্যের সুরে হো হো করে হেসে উঠল। অফিস, তুমি আর তোমার অফিস। প্লিজ আরিয়ান, নিজেকে আর কতদিন এভাবে বোকা বানাবে? তানিয়ার ছুড়ে দেওয়া প্রতিটি অপমানজনক শব্দ যেন আরিয়ানের বুকে তীরের মতো বিঁধছিল। তবুও সে সম্পূর্ণ শান্ত ও অবিচল ছিল। টেবিলে খাবার ঢাকা দেওয়া আছে, ইচ্ছে হলে খেয়ে নিও। আরিয়ানের দিকে একবার ফিরেও না তাকিয়ে রুক্ষ গলায় কথাগুলো বলে তানিয়া নিজের ঘরের দিকে চলে গেল। আরিয়ান বেশ কিছুক্ষণ সেই জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে পুরনো কাঠের চেয়ারটায় ধপ করে বসে পড়ল। সামনেই খাবারের থালা সাজানো ছিল, কিন্তু তার সমস্ত ক্ষুধা যেন এক নিমিষেই উধাও হয়ে গেছে। সে নিজের পকেট হাতড়ে পুরনো স্ক্রিন ফাটা মোবাইলটা বের করে আনল। ফোনটা চালু করতেই স্ক্রিনে একটা মেসেজ জলজল করে উঠল। স্যার, আগামীকাল সকাল ৯টায় বোর্ড মিটিং। আপনার নির্দেশ মতো সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। আরিয়ানের দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য সেই মেসেজটার ওপর থমকে রইল। তারপর সে কোনো উত্তর না দিয়ে শান্তভাবে ফোনটা বন্ধ করে আবার পকেটে চালান করে দিল। এখনও সেই সময় আসেনি, সে নিজের মনেই ফিসফিস করে উঠল। ঠিক এমন থমথমে পরিস্থিতির মাঝেই দরজায় হঠাৎ করে বেশ জোরে কড়া নাড়ার শব্দ হল, ঠকঠক। তানিয়া সাথে সাথে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, আর যেইমাত্র সে দরজাটা খুলল, তার বিরক্তিমাখা মুখে মুহূর্তের মধ্যেই এক উজ্জ্বল হাসির রেখা ফুটে উঠল। ও রাহুল, তুমি চলে এসেছ? দরজার ওপাশা দাঁড়িয়েছিল রাহুল, পরনে বিলেসী ব্র্যান্ডের দামি পোশাক, আঙুলে ঘুরপাক খাচ্ছে লাক্সারি স্পোর্টস কারের চাবি, আর চেহারায় এক ধরনের মিকি আত্মবিশ্বাস। আমি তো ভেবেছিলাম তোমাকে নিতে আসব, কিন্তু তারপর ভাবলাম আগে তোমার ঘর থেকেই ঘুরে আসি, রাহুল হাসতে হাসতে বলল। তানিয়াও খিলখিল করে হেসে উঠল। খুব ভালো করেছ, এমনিতেও এই বদ্ধ ঘরে বোর হওয়া ছাড়া আর কোনো এন্টারটেনমেন্ট নেই। কথা বলতে বলতে দুজনেরই দৃষ্টি এক মুহূর্তের জন্য ঘরের কোণে চেয়ারে বসে থাকা আরিয়ানের উপর গিয়ে পড়ল। রাহুল একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ও আচ্ছা,
এও তাহলে ঘরেই আছে? তানিয়া মুখ মাকিয়ে তীক্ষ্ণ খোঁটা দিয়ে জবাব দিল, হ্যাঁ, আমার তথাকথিত স্বামী, যে শুধু নামেই স্বামী। এই চরম অপমানজনক কথাটা শোনার পর ঘরের বাতাসও যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু আরিয়ান, সে আগের মতোই নির্বিকার ও শান্ত হয়ে বসে রইল। রাহুল আর তানিয়া এরপর সোফায় বসে গল্প জুড়ে দিল। তাদের সেই গল্পের ফাঁকে ফাঁকে চলতে লাগল হাসি, ঠাট্টা আর আরিয়ানকে উদ্দেশ্য করে অকথ্য সব খোঁটা। আর এই সব কিছুই ঘটছিল আরিয়ানের ঠিক চোখের সামনে। দেখো তানিয়া, সত্যি বলতে তুমি এর চেয়ে অনেক ভালো একটা জীবন ডিজার্ভ করো, রাহুল বলল। একদম ঠিক বলেছ, আর আমি খুব শিগগিরই এই ভুলটা শুধরে নিতে চলেছি, তানিয়াও হাসতে হাসতে উত্তর দিল। আরিয়ান এই সমস্ত কিছু শুনল, কিন্তু টুঁ শব্দটিও করল না। শুধু বসা থেকে খুব ধীর গতিতে উঠে নিজের ঘরের দিকে পা বাড়াল। ঘরের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করার সাথে সাথেই তার চোখের কোণে প্রথমবারের মতো এক ফোঁটা জল চিকচিক করে উঠল। সে দুর্বলভাবে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ল আর নিজেকে শোনানোর মতো করে ধীর স্বরে বলল, ব্যাস, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর সবকিছু বদলে যাবে। ঠিক সেই মুহূর্তেই তার ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে জলজল করছিল একটা নাম, চেয়ারম্যান ড্যাড। আরিয়ান কলটার দিকে একদৃষ্টে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর কোনো কথা না বলে কলটা সাইলেন্ট করে বাতিল করে দিল। এখনও নয়, সে আবারও নিজেকে স্মরণ করিয়ে দিল। বাইরের ড্রয়িং রুমে তখনও তানিয়া আর রাহুলের কান ফাটানো হাসি প্রতিধ্বনিত হচ্ছিল, আর ভেতরের বদ্ধ ঘরে জন্ম নিচ্ছিল এমন এক ভয়ঙ্কর নীরব ঝড়, যার প্রলয়ঙ্করী রূপ সম্পর্কে বাইরের ওই দুজনের বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না। পরের দিন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। শহরের সবচেয়ে দামি ও বিলাসবহুল 5 স্টার হোটেল, চারদিকে চোখ ধাঁধানো আলো। হোটেলের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কোটি টাকা দামের সব লাক্সারি গাড়ি, আর ভেতরে চলছে এক জমকালো হাই প্রোফাইল পার্টি। তানিয়া সেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে নিচ্ছিল। পরনে রক্তবর্ণের ডিজাইনার শাড়ি, গলায় বহুমূল্য হীরার গয়না, আর মুখে সেই চিরচেনা অহংকারে পরিপূর্ণ হাসি। আরিয়ান, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, সে বিরক্তি নিয়ে ডাক দিল। আরিয়ান ঝড় থেকে বেরিয়ে এলো। তার পরনে একটা সাধারণ মানের কালো শার্ট আর বেশ পুরনো একটা জিন্স। তানিয়া চোখ শুরু করে তাকে আপাদস্ত খুঁটিয়ে দেখল, এবং তারপর একরাশ তাচ্ছিল্য ছুড়ে দিয়ে বলল, সিরিয়াসলি, তুমি এই পোশাকেই পার্টিতে যাবে? অন্তত এটা তো মাথায় রাখো যে তুমি আমার সাথে যাচ্ছ। নিজের না হোক আমার মানসম্মানটার তো একটু খেয়াল রাখো। আরিয়ান অত্যন্ত শান্ত ও নির্বিকার কণ্ঠে জবাব দিল, আমার কাছে পড়ার মতো এই একটাই আছে। এক্স্যাক্টলি, এটাই তো তোমার সমস্যা। তানিয়া কটাক্ষ করে কথাটা বলল। কিছুক্ষণ পর দুজনেই পার্টির মূল হলে গিয়ে পৌঁছল। দরজা দিয়ে ঢুকতেই চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। চারদিকে দামি স্যুট, ব্র্যান্ডেড ড্রেস আর শহরের বড় বড় বিজনেসম্যানদের মেলা। এত সব চাকচিক্যের মাঝে আরিয়ানকে দেখতে একদমই আলাদা ও বেমানান লাগছিল। উপস্থিত অনেক মানুষের নজর গিয়ে আটকে গেল তার ওপর। শুরু হয়ে গেল চাপা ফিসফিসানি। আরে, এ কে? তানিয়া সেনের সাথে? দেখে তো মনে হচ্ছে ভুল করে অন্য কোথাও চলে এসেছে। তানিয়া এই গুঞ্জন শুনে বাধ্য হয়ে নিজের মুখে একটা মেকি হাসি ফুটিয়ে তুলল, আর দাঁতে দাঁত চেপে আরিয়ানকে নিচু গলায় বলল, প্লিজ, আমার আশেপাশেই থেকো, কোনো বোকামি করো না। আরিয়ান কোনো উত্তর না দিয়ে শুধু চুপ করে রইল। ঠিক তখনই ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো রাহুল। পরনে দামি ব্ল্যাক টাক্সিডো, এক হাতে ড্রিঙ্কস, আর চেহারায় সেই কৃত্রিম আত্মবিশ্বাস। ওয়াও তানিয়া, ইউ আর লুকিং স্ট্যানিং। প্রশংসা করার পর সে আরিয়ানের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। আরে আরে ও হ্যাঁ, তোমার হাজব্যান্ড। কাছে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোকও হাসতে শুরু করল। নাইস চয়েস, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। একজন পেছন থেকে বেশ জোরেই কটাক্ষ করে উঠল। তানিয়া এই অপমানে কিছু না বলে নিজেও হালকা হেসে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আরিয়ান এই সমস্ত কথা শুনছিল, কিন্তু তার চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন এল না। এমন সময় একজন ওয়েটার হঠাৎ হোঁচট খেয়ে তার হাতের ট্রেল একটা ড্রিঙ্কস ভুল করে আরিয়ানের শার্টের ওপর ফেলে দিল। সরি স্যার। ওয়েটার বেচারা ঘাবড়ে গিয়ে কাঁপতে শুরু করল। কিন্তু আরিয়ান কিছু বলার আগেই রাহুল আবার অট্টহাসিতে ফেটে পড়ল। আরে ভাই, থাকতে দাও, ওর এই শার্টের আর নতুন করে কী বা ক্ষতি হবে? পুরো টেবিল জুড়ে হাসির রোল পড়ে গেল। তানিয়া এবারও কিছুই বলল না, উল্টে চরম বিরক্তিতে চোখ ঘুরিয়ে নিল। আরিয়ান খুব ধীরে সুস্থে নিজের শার্টটা পরিষ্কার করতে করতে ওয়েটারকে শান্ত গলায় বলল, কোনো ব্যাপার না।
তার বলার ভঙ্গিতে এতটাই গাম্ভীর্য আর অদ্ভুত এক শান্তি মেশানো ছিল যে হাসতে থাকা মানুষগুলোও এক মুহূর্তের জন্য থতমত খেয়ে চুপ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই পার্টির প্রধান গেটে বিশাল এক হইচই শুরু হয়ে গেল। হোটেলের সিকিউরিটি গার্ডরা প্রায় ছুটে এসে লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল এবং ম্যানেজার হাঁপাতে হাঁপাতে ভেতরে প্রবেশ করে ঘোষণা করলেন, স্যার, দে হ্যাভ অ্যারাইভড। পুরো পরিবেশ যেন জাদুর মতো বদলে গেল। কে এসেছেন? নিশ্চয়ই খুব বড় কোনো মানুষ হবেন। উপস্থিত লোকেরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করে দিল। আরিয়ানের চোখ জোড়াও গেটের দিকে স্থির হল, আর ঠিক সেই সময়েই তার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। সে পকেট থেকে পুরনো ফোনটা বের করল। স্ক্রিনে আবারও সেই একই নাম জ্বলজ্বল করছে, চেয়ারম্যান ড্যাড। আরিয়ানের মুখে একটা হালকা হাসি খেলে গেল, যেন সে সবকিছুই আগে থেকে জানত। ওদিকে গেট খুলে দেওয়া হলো, আর বাইরে এসে দাঁড়ালো বিশাল আকারের চকচকে একটা কালো লাক্সারি গাড়ি। সবার নজর তখন রুদ্ধশ্বাসে ওই গাড়ির দিকে নিবদ্ধ। আর মাত্র কয়েকটা সেকেন্ডের অপেক্ষা, তারপরই সত্যিটা সামনে আসতে চলেছে। তানিয়া উত্তেজনায় বলে উঠল, মনে হচ্ছে দেশের কোনো নামকরা বিজনেস টাইকুন এসেছেন। রাহুল, চলো দেখি। রাহুল নিজের কলারটা ঠিক করে নিয়ে বলল, অফকোর্স, এমন হাই প্রোফাইল মানুষদের সাথে কানেকশন বানিয়ে রাখাটা খুব জরুরি। দুজনেই হুলুস্থুল করে সামনের দিকে এগোতে লাগল। কিন্তু ঠিক তখনই আরিয়ান অত্যন্ত ধীর গতিতে নিজের হাতের ফোনটার দিকে তাকালো এবং কল রিসিভ করার বদলে ফোনটা সুইচ অফ করে দিল। সে একটা গভীর দীর্ঘশ্বাস টেনে নিয়ে আবারও নিজের মনে মনে বলল, এখনও নয়। গিটের কাছে তখন শহরের সমস্ত মানুষ ওই বড় লোকটিকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে, অথচ তারা যার জন্য এত অপেক্ষা করছিল সেই মানুষটি খোদ তাদেরই মাঝখানে একদম অবহেলিত অবস্থায় সামান্য এক পোশাকে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, আর কারোরই ঘুণাক্ষরেও এই বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে সে কে। রাত 1টা বেজে গিয়েছিল, পার্টি শেষ হয়ে গেছে, বাইরের রাস্তাঘাট এখন একদম শান্ত, কিন্তু আরিয়ানের বুকের ভেতর যে ঝড়টা বইছিল তা যেন কিছুতেই থামছিল না। ঘরের দরজা খুলল, তানিয়া ভেতরে প্রবেশ করল, আর তার ঠিক পেছনেই রাহুল। আজ তো পার্টিতে যা মজা হলো না, তানিয়া হাসতে হাসতে বলল। কিন্তু ইয়ার কিছু লোক না পুরো মুডটাই খারাপ করে দেয়। তার সোজা নজর গিয়ে পড়ল আরিয়ানের ওপর। আরিয়ান কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়েছিল। তোমাকে ওই পার্টিতে নিজের সাথে নিয়ে যাওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তানিয়া ঠান্ডা গলায় কথাগুলো ছুড়ে দিল। রাহুলও হাসতে হাসতে আগুনে ঘি ঢালল। আরে ছাড়ো তো তানিয়া, সবাই তো আর আমাদের দুনিয়ার লোক হয় না। দুজনেই আবারও একচোট হেসে ফেটে পড়ল। আরিয়ান শুধু একবারের জন্য চোখ তুলে তাদের দিকে তাকাল এবং কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে এগোতে শুরু করল। কিন্তু আজ যেন তার পা দুটো একটু বেশি ভারী মনে হচ্ছিল। ঘরে পৌঁছে সে দরজা বন্ধ করে দিল এবং চেয়ারে বসে পড়ল। তার হাতের মুঠিগুলো হালকা শক্ত হয়ে আসছিল, কিন্তু চেহারায় এখনও সেই একই শান্তি। ব্যাস, আর কয়েকটা দিন, সে ধীর স্বরেই নিজেকে শোনাল। তারপর সব শেষ। ঠিক সেই মুহূর্তে বাইরের ড্রয়িং রুম থেকে তানিয়া আর রাহুলের হাসি আবার প্রতিধ্বনিত হতে লাগল। আচ্ছা তানিয়া, তুমি সত্যি করে বলো তো, ওই লোকটার সাথে তুমি এখনও কিভাবে থাকো? রাহুল জিজ্ঞেস করল। তানিয়া বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিল, আরে ব্যাস, কয়েকটা দিনের ব্যাপার, ডিভোর্সের পর সব ঠিক হয়ে যাবে। এই শব্দগুলো দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে সোজা আরিয়ানের কানে এসে পৌঁছাল। সে যন্ত্রণায় নিজের চোখ বন্ধ করে নিল, একটা গভীর দীর্ঘশ্বাস নিল। কিন্তু এবার তার বুকে হালকা একটা যন্ত্রণা খুব পরিষ্কারভাবে অনুভূত হচ্ছিল। পরের দিন সকালে হালকা রোদ জানলা ভেদ করে ভেতরে আসছিল, কিন্তু ঘরের পরিবেশের কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই ঠান্ডা ছিল। আরিয়ান রান্নাঘরে নীরবে দাঁড়িয়ে নিজের জন্য চা বানাচ্ছিল। তখনই তানিয়া এলো ফোনে কারো সাথে কথা বলতে বলতে। হ্যাঁ রাহুল, আমি রেডি হয়ে নিচ্ছি, তুমি শুধু গাড়িটা নিয়ে চলে এসো। সে কলটা কেটে দিয়ে আরিয়ানের দিকে তাকালো। আজ আমি রাহুলের সাথে বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। সে অত্যন্ত ক্যাজুয়ালি কথাটা জানিয়ে দিল। আরিয়ান শুধু একটা ছোট্ট হুঁ উচ্চারণ করল। আর হ্যাঁ, তানিয়া থেমে গিয়ে বলল, আমার সামনে দয়া করে এই হাজব্যান্ডের নাটক করাটা বন্ধ করো, বুঝেছ? আরিয়ান এবার ধীরে ধীরে নিজের চোখ তুলে তানিয়ার চোখের দিকে তাকাল কয়েক সেকেন্ডের জন্যে। তারপর আবার দৃষ্টি নামিয়ে নিল। ঠিক আছে, সে ধীর গলায় জবাব দিল। তানিয়া ঘুরে চলে গেল এবং কিছুক্ষণ পর সে তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হল, আর সারা বাড়ি জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। আরিয়ান সেখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ধীর পায়ে নিজের ঘরের দিকে গিয়ে আলমারিটা খুলল। ভেতরে একটা ছোট্ট লক বক্স রাখা ছিল। সে বক্সটা বের করে খুলল।
ভেতরে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় রাখা ছিল বেশ কিছু ফাইল, কিছু ডকুমেন্টস, আর একটা চোখ ধাঁধানো চকচকে গোল্ডেন কার্ড। সে কার্ডটা নিজের হাতে তুলে নিল। ওটার ওপর খোদাই করে লেখা ছিল চৌধুরী এন্টারপ্রাইজ, চেয়ারম্যান সান। কার্ডটা হাতে নিতেই তার চোখের দৃষ্টিতে এক অন্যরকম চমক খেলে গেল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে কার্ডটা সযত্নে আবার বক্সের ভেতরে রেখে দিল। এখনও নয়, সে নিজেকে শান্ত করল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। এবার আর সে কলটা কাটল না, বরং ধরল। হ্যাঁ, তার গলার স্বর এখন একদম বদলে গিয়েছিল, অত্যন্ত শান্ত কিন্তু পাওয়ারফুল। ফোনের অপর প্রান্ত থেকে আওয়াজ ভেসে এলো, স্যার, বোর্ড আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে কতক্ষণের মধ্যে জয়েন করতে হবে? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর অত্যন্ত দৃঢ় গলায় বলল, ব্যাস, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি নিজেই আসব। কলটা কেটে গেল। সেদিন সন্ধ্যায় আকাশ বেশ মেঘলা ছিল। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়েছিল। নিচে রাস্তায় গাড়ি ছুটছিল, আর তার নজর কোথাও দূরে হারিয়ে গিয়েছিল। হঠাৎ করেই তার নজর রাস্তার ঠিক উল্টো দিকের ফুটপাথের ওপর গিয়ে পড়ল। সেখানে তানিয়া আর রাহুল একসাথে দাঁড়িয়ে আছে। দুজনে হাসতে হাসতে কাছে আসছিল, যেন এই পৃথিবীতে আর তৃতীয় কোনো মানুষ নেই। দৃশ্যটা দেখতেই এক মুহূর্তের জন্য আরিয়ানের হৃৎপিণ্ড যেন থেমে গেল, কিন্তু তারপর সে চোখ ফিরিয়ে নিল। চোখের কোণে হালকা জল চিকচিক করছিল, কিন্তু চেহারায় এখনও সেই একই শান্তি। এবার অনেক হয়েছে, সে ধীরে ধীরে উচ্চারণ করল। এবার সময় এসে গেছে। সে পকেট থেকে ফোন বের করে একটা নম্বরে ডায়াল করল। প্রিপেয়ার দ্য পেপার্স, সে ঠান্ডা গলায় নির্দেশ দিল। ডিভোর্স। বাইরের রাস্তা থেকে তখনও তানিয়া আর রাহুলের হাসির শব্দ ভেসে আসছিল, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণাও ছিল না যে এই হাসির পেছনে কত বড় একটা ঝড় তৈরি হয়ে গেছে। আরিয়ান চৌধুরী এবার আর চুপ থাকতে রাজি ছিল না। পরের দিন সকালে পুরো বাড়ি জুড়ে বিরাজ করছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। সেখানে না ছিল কোনো আওয়াজ, না ছিল কোনো নড়াচড়া, কেবল দেওয়ালে ঝোলানো ঘড়িটার একটানা টিকটিক শব্দ। তানিয়া নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তার মুখে সেই একই কনফিডেন্স, সেই একই অহংকার। আরিয়ান, কফি বানিয়ে দাও। সে কারোর দিকে না তাকিয়েই নিজের অভ্যাস মতো হুকুম ছুড়ে দিল, কিন্তু এবার কোনো উত্তর এলো না। তানিয়া বিরক্ত হয়ে ভ্রু কুচকে এদিক ওদিক তাকাল। ঠিক তখনই তার নজর গিয়ে পড়ল টেবিলের ওপর। সেখানে অত্যন্ত পরিপাটি করে সুন্দরভাবে রাখা আছে একটা ফাইল। তানিয়া ধীর পায়ে এগিয়ে গিয়ে ফাইলটা হাতে তুলল, আর যেই মাত্র সেটা খুলল তার মুখের রং উড়ে ফ্যাকাশে হয়ে গেল। ডিভোর্স পেপার্স। তার হাতের আঙুলগুলো নিজের অজান্তেই কাঁপতে শুরু করল। এটা কি? সে নিজের মনেই কেঁপে উঠল। ঠিক সেই সময়ে তার পেছন থেকে একটা শান্ত আওয়াজ ভেসে এলো, সেটাই যা তুমি চেয়েছিলে। তানিয়া চমকে গিয়ে পেছনে ঘুরল। দরজার কাছে দাঁড়িয়ে আছে আরিয়ান চৌধুরী। আজ প্রথমবার তাকে একদম অন্যরকম লাগছিল। পরনে সেই সাধারণ পোশাকই ছিল, কিন্তু তার সোজা হয়ে দাঁড়ানোর ভঙ্গি, তার চোখের কনফিডেন্স, কিছু একটা তো বদলে গিয়েছিল। তুমি তুমি আমাকে ডিভোর্স দেবে? তানিয়া চরম শখে প্রশ্ন করল। আরিয়ান খুব ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। না তানিয়া, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তার গলায় না ছিল বিন্দুমাত্র রাগ, না কষ্ট, ছিল শুধু একটা ঠান্ডা সত্য, যাতে তুমি তোমার ভালো জীবন কাটাতে পারো। তানিয়া কয়েক সেকেন্ড অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই সে হেসে ফেলল। ওয়াও আরিয়ান, তোমার কি সত্যিই মনে হয় যে তুমি আমাকে ছাড়বে? তোমার কাছে আছেটা কি? না আছে টাকা, না স্ট্যাটাস। তুমি আমাকে কি এমন দেবে? আরিয়ান শুধু তার দিকে তাকিয়ে রইল এবং খুব ধীরে বলল, হয়তো সেটাই যা তুমি কখনো দেখনি। তানিয়া তার এই গভীর কথাটার অর্থ বুঝতে পারল না, বা হয়তো সে বুঝতে চাইলই না। ঠিক তখনই বাইরের দরজার বেল বেজে উঠল। টিং টং। তানিয়া রাগে গিয়ে দরজাটা খুলে দিল। বাইরে দাঁড়িয়েছিল রাহুল। হে বেবি, রেডি? সে হাসতে হাসতে বলল। এরপর ঘরের ভেতর পা রাখতেই তার নজর গিয়ে পড়ল আরিয়ানের ওপর। ওহ, এখনও এখানেই পড়ে আছে? তানিয়া হাসতে হাসতে বলল, রিল্যাক্স, আর বেশি দিন থাকবে না। আমাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। রাহুল ভেতরে এসে সোফায় নবাবের মতো বসতে বসতে বলল, এমনিতেও তানিয়া, তোমার তাড়াতাড়ি করা উচিত। এমন লোকেদের বেশি সময় দেওয়া একদম ঠিক নয়। তার চোখ দুটো আরিয়ানের ওপর আটকে ছিল, যেন সে তাকে নিচু দেখানোর মজা নিচ্ছিল। কিন্তু আজ আরিয়ান চুপ থাকল না। সে ধীর পদক্ষেপে এগিয়ে গিয়ে রাহুলের সামনে দাঁড়াল। কয়েক সেকেন্ড দুজনের চোখ মিলল। রাহুলের চেহারায় তখনও সেই একই অ্যাটিটিউড ছিল, কিন্তু আরিয়ানের চোখে একটা অদ্ভুত চাপ ছিল। তানিয়াকে খুশি রেখো,
আরিয়ান ধীরে ধীরে কথাগুলো উচ্চারণ করল। তার গলার স্বর এতটাই ঠান্ডা ছিল যে রাহুল এক মুহূর্তের জন্য চমকে গিয়ে একদম জুপ মেরে গেল। কি মানে? সে রেগে গিয়ে জিজ্ঞেস করল। আরিয়ান হালকা একটু হাসল। খুব তাড়াতাড়ি বুঝে যাবে। আর তারপর সে দুপা পিছিয়ে গেল। তানিয়া চরম বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, এনাফ অফ দিস ড্রামা, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। আমার নিজেরও এই সম্পর্ক থেকে মুক্তি চাই। সে রাগে পেন তুলে নিল এবং 1 সেকেন্ডও না ভেবে ডিভোর্স পেপারসে সাইন করে দিল। সই করার পর পুরো ঘরে একটা নিস্তব্ধতা নেমে এলো। আরিয়ান অত্যন্ত শান্তভাবে টেবিল থেকে ফাইলটা তুলে নিল এবং সেটা বন্ধ করল। তার চোখে না ছিল খুশি, না ছিল দুঃখ। সেখানে বিরাজ করছিল এক অদ্ভুত শূন্যতা। ঠিক আছে, সে নির্বিকার কণ্ঠে ঘোষণা করল, এবার তুমি মুক্ত। ঠিক সেই মুহূর্তেই বাইরে রাস্তা থেকে হঠাৎ কিছু গাড়ির আওয়াজ এলো। স্ক্রিচ! তানিয়া আর রাহুল দুজনেই চমকে গিয়ে জানলা দিয়ে নিচে উঁকি মেরে দেখল, বাইরে 3-4টে কালো লাক্সারি গাড়ি দাঁড়িয়েছিল। কিছু স্যুট পরা লোক নিচে দাঁড়িয়েছিল, যেন অত্যন্ত সতর্কভাবে কারোর জন্য অপেক্ষা করছে। এরা কে? তানিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল। রাহুল নিজেও চরম কনফিউজ ছিল। হয়তো কোনো খুব বড় মানুষের কনভয় হবে। ঠিক সেই সময়ে আরিয়ান নিজের হাতের ঘড়িটার দিকে তাকালো এবং হালকা করে মাথা নোয়ালো, যেন সে সবকিছুই আগে থেকে জানে। কিন্তু সে মুখে একটা শব্দ উচ্চারণ করল না। সে শুধু দরজার দিকে এগিয়ে গেল এবং একটু থমকে দাঁড়িয়ে বলল, শীঘ্রই সব পরিষ্কার হয়ে যাবে। আর তারপর সে বাইরে বেরিয়ে গেল। তানিয়া আর রাহুল দুজনেই তখনও জানলা দিয়ে নিচে তাকিয়েছিল। নিচে দাঁড়িয়ে থাকা ওই লোকগুলো যেন তারই জন্য অপেক্ষা করছিল। কিন্তু তাদের এখনও এই সত্যটা বিশ্বাস হচ্ছিল না যে তারা কাকে দেখছে। ঘরের বাইরে কালো চকচকে লাক্সারি গাড়িগুলো দাঁড়িয়েছিল, স্যুটবুট পরা লোকগুলো, আর পুরো পরিবেশে একটা অদ্ভুত চাপ। তানিয়া আর রাহুল জানলা দিয়ে সবকিছু অবাক হয়ে দেখছিল। এই লোকগুলো আসলে কার জন্য এসেছে? তানিয়া ধীরে ধীরে বলল। রাহুল আন্দাজ লাগিয়ে বলল, নিশ্চয়ই কোনো খুব বড় মানুষ হবেন। ঠিক সেই সময়ে আরিয়ান ঘর থেকে বাইরে বেরোল। সেই সাধারণ জামাকাপড়, মুখে সেই শান্ত চেহারা। কিন্তু যেইমাত্র সে সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় পা রাখল, নিচে দাঁড়িয়ে থাকা সমস্ত লোক একসাথে মিলিটারিদের মতো সোজা হয়ে দাঁড়াল এবং একসাথে বজ্রকণ্ঠে বলে উঠল, গুড মর্নিং স্যার। এই দৃশ্য দেখার পর তানিয়ার হাত থেকে জানলার পর্দা ছুটে খসে পড়ল। স্যার! তার গলা ভয়ে কেঁপে উঠল। রাহুলের চোখ দুটো বিস্ময় বড় হয়ে গেল। এইটা কি? নিচে এক অত্যন্ত প্রভাবশালী ও বয়স্ক ব্যক্তি এগিয়ে এলেন। সাদা চুল, দামি স্যুট আর চেহারায় একটা রাজকীয় দাপট। তিনি আরিয়ানের সামনে অত্যন্ত সম্মানের সাথে হালকা মাথা নোয়ালেন। আরিয়ান, এবার অনেক হয়েছে। আর কতদিন নিজেকে এভাবে লুকিয়ে রাখবে? আরিয়ান তার দিকে তাকিয়ে একগাল স্নিগ্ধ হাসি দিল। ব্যাস, আজ পর্যন্তই বাবা। আরিয়ানের মুখ থেকে এই শব্দটা শুনতেই তানিয়ার পায়ের তলার মাটি যেন ধসে পড়ল। বাবা! রাহুল একদম বোবা হয়ে গেল। নিচে ড্রাইভার অত্যন্ত দ্রুততার সাথে গাড়ির দরজা খুলে দিল। কিন্তু আরিয়ান ভেতরে বসার বদলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল এবং একবারের জন্য ওপরের দিকে তাকাল। তার দৃষ্টি গিয়ে বিঁধল সোজা তানিয়ার চোখের তারায়। ওই দৃষ্টিতে না ছিল কোনো রাগ, না ছিল ঘৃণা। সেখানে শুধু জলজল করছিল এমন এক সত্যি, যাকে আর কোনোভাবেই লুকোনো যাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় খবরটা ছড়িয়ে পড়ল। চৌধুরী এন্টারপ্রাইজের একমাত্র উত্তরাধিকারী আরিয়ান চৌধুরী দেশের সবচেয়ে বড় বিজনেস টাইকুনের ছিলে। টিভি, ফোন, সোশ্যাল মিডিয়া সব জায়গায় শুধু একটাই নাম। তানিয়া ঘরের সোফায় বসেছিল। তার হাত কাঁপছিল, চোখের দৃষ্টি শূন্য। না না, এটা সত্যি হতে পারে না। সে বারবার পাগলের মতো নিজেকে বলছিল। রাহুল নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু তার মুখের রং পুরোপুরি উড়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যদি যদি এটা সত্যি সত্যি হয়, তবে আমরা কাকে? ভয় তার কথাটা অসম্পূর্ণই রয়ে গেল। ঠিক সেই বিভীষিকাময় মুহূর্তেই দরজার বেল জোরে বেজে উঠল। টিং টং! তানিয়া কাঁপতে কাঁপতে কোনোমতে দরজা খুলল। বাইরে দাঁড়িয়েছিলেন তার বাবা। চেহারায় ঘাবড়ানোর ছাপ, চোখে তীব্র ভয়। তানিয়া, তুমি এটা কি করে দিলে রে মা? তুমি কি জানো সে কে ছিল? তানিয়ার চোখ ফেটে জল পড়তে লাগল। বাবা, আমি সত্যি জানতাম না। তার বাবা হতাশার ভয়ে নিজের মাথা চেপে ধরলেন। সে আরিয়ান চৌধুরী, চৌধুরী এন্টারপ্রাইজের মালিক, আর তুমি তাকে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, মাটিতে ধপ করে বসে পড়লেন। আমরা শেষ হয়ে গেলাম। তানিয়া এবার পুরোপুরি ভেঙে পড়েছিল। তার চোখের সামনে সিনেমার মতো ভাসছিল সেই সব মুহূর্তগুলো, যখন সে আরিয়ানের মজা উড়িয়েছিল, তাকে নিচু দেখিয়েছিল, তাকে একটুও সম্মান দেয়নি। আর সেই মানুষটা, আরিয়ান প্রতিবারই একটা টু শব্দ না করে চুপ থেকেছে।
তখনই চলতে থাকা টিভিতে একটা লাইভ ইন্টারভিউ সম্প্রচার শুরু হলো। স্ক্রিনে বসে আছে আরিয়ান চৌধুরী। এবার তার পরনে ছিল স্যুট, অত্যন্ত দাপুটে, কনফিডেন্ট এবং পুরোপুরি এক অচেনা মানুষ। স্যার, আপনি এত বছর নিজেকে কেন লুকিয়ে রেখেছিলেন? রিপোর্টার জিজ্ঞেস করল। আরিয়ান খুব হালকা একটা হাসি দিয়ে উত্তর দিল, কারণ আমি জানতে চেয়েছিলাম যে লোকেরা আমাকে আমার নামে ও ক্ষমতায় চেনে নাকি আমার মন থেকে ভালোবাসে। তার চোখে এক মুহূর্তের জন্য কষ্ট ফুটে উঠল। আর বিশ্বাস করুন, এখন আমি আমার উত্তর পেয়ে গেছি। তানিয়া টিভির সামনে বসে এই সব কিছু দেখছিল। আরিয়ানের প্রতিটি শব্দ যেন তার বুক চিরে দিচ্ছিল। সে হঠাৎ পাগলের মতো উঠে দাঁড়াল এবং জোরে বলে উঠল, আমাকে আমাকে যেভাবেই হোক ওর সাথে দেখা করতে হবে। তার গলায় আর কোনো অহংকার ছিল না, ছিল শুধুই এক তীব্র অনুশোচনা। রাহুল তার পেছনে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল, কারণ সে বুঝতে পারছিল এবার তার আসল রূপটাও সবার সামনে আসতে চলেছে। সন্ধ্যের সময় শহরের সবচেয়ে বড় কর্পোরেট অফিস চৌধুরী এন্টারপ্রাইজের হেডকোয়ার্টার্সের বাইরে বিশাল ভিড় জমেছিল। মিডিয়া, ক্যামেরা, সিকিউরিটি আর ওই ভিড় ভেদ করে দ্রুত দৌড়াচ্ছিল তানিয়া সেন। মুখ কান্নায় ভেজা, শ্বাস দ্রুত, আর মনে শুধু একটাই কথা, আমাকে আরিয়ানের সাথে দেখা করতে হবে। ম্যাম, আপনি ভেতরে যেতে পারবেন না। সিকিউরিটি তাকে রুখে দাঁড়াল। প্লিজ আমাকে যেতে দিন। তানিয়া কাঁদতে কাঁদতে অনুনয় করল, আমাকে ওর সাথে কথা বলতে হবে, ব্যাস একবার। তখনই ভেতর থেকে একটা আওয়াজ এলো, লেটার কাম। সিকিউরিটির সাথে সাথে সরে গিয়ে রাস্তা পরিষ্কার করে দিল। তানিয়া ভেতরে পা রাখল, আর যেই মাত্র সে চোখ তুলল, তার সামনে দাঁড়িয়েছিল আরিয়ান চৌধুরী। ব্ল্যাক স্যুট, দাপুটে পার্সোনালিটি, আর চোখে সেই এক স্থিরতা। কিন্তু আজ তার মধ্যে একটা অদৃশ্য দূরত্বও ছিল। কয়েক সেকেন্ড দুজনেই শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। তানিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, আর আরিয়ান, সে শুধু শান্ত হয়ে দাঁড়িয়েছিল। আরিয়ান, তানিয়ার গলা ভেঙে কান্নায় বুজে এলো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সে কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে গেল এবং হঠাৎ তার সামনে হাঁটুর ওপর বসে পড়ল। প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমাকে একটুও সম্মান করিনি। পুরো অফিস নিস্তব্ধতায় ডুবেছিল। সবার নজর ওর ওপরই স্থির ছিল। আমি তোমাকে সব জায়গায় সবার সামনে নিচু দেখিয়েছি, আর তুমি প্রতিবার সব সহ্য করে চুপ থেকেছ। কেন? সে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসতাম তানিয়া। তার গলায় কষ্ট স্পষ্ট ছিল। আর সত্যিকারের ভালোবাসা কখনো সম্মান আদায় করতে চায় না, শুধু নিঃস্বার্থভাবে দিয়ে যায়। তানিয়া আরও দ্বিগুণ জোরে কাঁদতে লাগল। আমি সেই ভালোবাসার একটুও কদর করিনি। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। তখনই পেছন থেকে আওয়াজ এলো, স্যার, এই ফাইলটা। একজন কর্মচারী ফাইল নিয়ে এসেছিল। আরিয়ান তার দিকে তাকিয়ে ফাইলটা নিজের হাতে নিল এবং সেটা খুলল। ওটা সেই একই ফাইল ছিল, ডিভোর্স পেপার্স। তানিয়ার শ্বাস আটকে গেল। সে ভয়ে ভয়ে আরিয়ানের দিকে তাকাল। তোমার মনে আছে? আরিয়ান শান্ত গলায় বলতে শুরু করল, তুমি না ভেবেই সাইন করে দিয়েছিলে। আজ আমি ভেবেচিন্তে আমার সিদ্ধান্ত নেব। পুরো পরিবেশ ভারী হয়ে গেল। তানিয়া তৎক্ষণাৎ হাত জোর করে নিল, প্লিজ একটা সুযোগ দাও আমাকে। আমি সব ঠিক করে দেব। আমি একদম বদলে যাব। আরিয়ান তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর সে চোখ ফিরিয়ে নিল। সমস্যা এটা নয় যে তুমি বদলে যাবে। সমস্যা এটা যে তুমি ঠিক তখনই বদলেছ যখন তুমি আমার আসল সত্যিটা জানতে পেরেছ। তার এই কথাটা সোজা তানিয়ার বুকে গিয়ে বিঁধিল। সে পুরোপুরি চুপ হয়ে গেল। অপরাধ বোধে মাথা ঝুঁকিয়ে নিল। চোখ থেকে জল পড়তে লাগল। তখনই আরিয়ান অত্যন্ত ধীরে তার কাছে এলো এবং নিচে একটু ঝুঁকে বলল, আজ যদি আমি সেই গরিব ছেলেটাই থাকতাম, তবে কি তুমি আজও এভাবেই ক্ষমা চাইতে? তানিয়ার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তার নিস্তব্ধতাই প্রমাণ করে দিচ্ছিল আসল সত্যিটা কি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর আরিয়ান সোজা হয়ে দাঁড়াল এবং উচ্চস্বরে নির্দেশ দিল, ক্যান্সেল দিস পেপার্স। পুরো অফিস অবাক হয়ে গেল। তানিয়াও অবিশ্বাস্য চোখে ওপরের দিকে তাকাল। কি? আরিয়ান তার দিকে তাকাল এবং প্রথমবারের মতো তার ঠোঁটে হালকা একটু হাসি ফুটে উঠল। ডিভোর্স দিয়ে সম্পর্ক ভেঙে দেওয়াটা খুব সহজ, কিন্তু সম্পর্ক জোড়া লাগিয়ে তা শোধরানো অনেক কঠিন। আর আমি জীবনে কখনো সহজ রাস্তা বেছে নিই না। তানিয়া চোখ দিয়ে খুশির বাঁধ ভাঙা জল বেরিয়ে এলো। সে কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়াল আর অত্যন্ত আবেগের সাথে বলল, আমি প্রমিস করছি, এবার আমি আর কখনো তোমার মন ভাঙব না।
তখনই পেছন থেকে সিকিউরিটি রাহুলকে টানতে টানতে ভেতরে নিয়ে এলো। স্যার, এই লোকটি আপনার সাথে দেখা করতে চাইছিল। রাহুলের মুখ চরম ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আরিয়ান, আরিয়ান তাকে হাতের ইশারায় মাঝপথেই থামিয়ে দিল। তোমার মতো পরজীবী লোকেরা সম্পর্ককে নয়, শুধু সুযোগ আর টাকা দেখে। এবার তোমার এই নোংরা খেলা চিরতরে শেষ। সিকিউরিটি তাকে এক প্রকার ছুঁড়ে বাইরে নিয়ে গেল। এবার ওই সুবিশাল ঘরে শুধু দুজন লোকই ছিল, আরিয়ান আর তানিয়া। তানিয়া খুব ধীরে তার কাছে এগিয়ে এলো, আর এবার সে সম্পূর্ণ অধিকারের সাথে আরিয়ানের হাতটা ধরে নিল। এবার আমি তোমাকে তোমার নামে বা টাকায় নয়, মন থেকে চিনব। আরিয়ান তার দিকে তাকালো আর অত্যন্ত পরম নির্ভরতায় তার হাতটা শক্ত করে ধরে নিল। বাইরে শহরের হাজারো আলো চমকাচ্ছিল, আর আজ ওই দুজনের অন্ধকার জীবনেও একটা নতুন আলো চলে এসেছিল। এই গল্প থেকে আমরা একটা খুব বড় শিক্ষা পাই যে কোনো মানুষকে তার বাইরের রূপ, টাকা বা জামাকাপড় দিয়ে বিচার করা উচিত নয়। প্রায়শই আমরা সামনের মানুষটির আসল মন না জেনেই তার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করে নিই, আর অনেকবার সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। আরিয়ান কিছু না বলেই তার স্ত্রীর সব অপমান সহ্য করেছিল, কারণ তার ভেতরে সত্যিকারের ভালোবাসা ছিল। কিন্তু তানিয়া তার সেই ভালোবাসার একটুও কদর করেনি এবং শুধু তার দারিদ্র্যকে দেখে তাকে বারবার নিচু ভেবেছে। এটাই আমাদের চোখে আঙুল দিয়ে শেখায় যে কোনো সম্পর্কে সবচেয়ে বেশি জরুরি জিনিস হল পারস্পরিক সম্মান এবং বিশ্বাস। যখন মানুষের কাছে প্রচুর টাকা আর ক্ষমতা থাকে তখন তার সাথ দেওয়া খুব সহজ হয়, কিন্তু একজন মানুষের আসল ভালোবাসা আর মানবিকতা তখনই সামনে আসে যখন সামনের মানুষটিকে সবচেয়ে অসহায় আর দুর্বল দেখাচ্ছে। যদি সেই চরম খারাপ সময়েও আমরা তার সাথ দিই, তবে সেই সম্পর্ককেই সত্যি সম্পর্ক বলা হয়। এই গল্পের সবচেয়ে শক্তিশালী বার্তা হল অহংকার আর লোভ খুব সহজেই একটা সম্পর্ককে ভেঙে দেয়, যেখানে সত্যিকারের ভালোবাসা, সীমাহীন ধৈর্য আর সম্মান সেই সম্পর্ককে মজবুত করে তোলে। তাই জীবনে সবসময় মানুষকে তার মন দিয়ে চিনুন, তার বাইরের পরিস্থিতি বা অর্থ দিয়ে নয়। বন্ধুরা, যদি আপনাদের এই হৃদয়স্পর্শী গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিতে লাইক নিশ্চয়ই করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব আমাদের ভবিষ্যতে এমন আরও চমৎকার আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গল্প নিয়ে আসার জন্য প্রবল মোটিভেশন দেয়। আর হ্যাঁ, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে গল্পের কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। লাভ ইউ অল।